শহীদ স্মৃতিফলকে থাকলেও মুক্তিযোদ্ধার তালিকায় ওঠেনি আব্দুস সাত্তার ঠাকুরের নাম। যাচাই বাছাই কমিটির সুপারিশের পরও তালিকাভুক্ত হননি অনেকেই, ক্ষোভ হতাশা। পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় মেতে উঠেছেন প্রার্থী ও সমর্থকরা। পোস্টার ও লিফলেট ছাপাতে দিনরাত ব্যস্ত ছাপাখানাগুলো। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র গড়ে উঠেছে দোকানপাট। এগুলোর সুযোগে অপকর্মে জড়াচ্ছে অনেকেই। নজরদারির অভাবকেই দুষছেন মানবাধিকার কর্মীরা। গেল 10 বছরে অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ফল চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। রফতানির নতুন বাজার সৃষ্টিতে তৎপরতা চালাচ্ছে সরকার। এবং নির্মাণের 10 বছরের মধ্যে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জেটি ঝুঁকিপূর্ণ। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। স্বাধীনতার 44 বছর পরেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি দেশের অনেক বীর যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ এমনকি যাচাই বাছাই কমিটির সুপারিশের পরেও তালিকাভুক্ত হননি তারা। তাদের দাবি, বছরের পর বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মন্ত্রণালয়ে ঘুরেও কাজ হয়নি। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বুয়েট ক্যাম্পাসে সহযোদ্ধার সমাধির পাশে প্রায়ই আসেন কিশোর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন আহমেদ। পলাশী গণহত্যার প্রত্যক্ষদর্শী কুতুবুদ্দিন ঢাকার নবাবগঞ্জে প্রশিক্ষণ নিয়ে গেরিলা যোদ্ধা হিসেবে মাঠে ছিলেন 71-এর 9 মাস। বুয়েটের কর্মচারী নাসির আহমেদ গেরিলা যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছেন রাজধানীর বিভিন্ন স্থানে। এই দুজনকেই তালিকাভুক্ত করার জন্য সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি তাদের। ক্ষোভ আর আক্ষেপের কথা জানালেন তারা। টিউনের মাধ্যমে জামুকাতে পাঠান, সেখান থেকে ওনারা আমাদের ইন্টারভিউ নিয়ে আবার ওইখানে বললেন যে আপনাদের কিছুদিনের মধ্যে গ্যাজেট হবে। সরকার বলছে করবে, কিন্তু আমরা তাই আশা রয়েছি। যদি এখন তালিকা না করে তাহলে তো আমরা আস্তে আস্তে সম্মান ছাড়া মৃত্যু হবে। যেটা মন্ত্রণালয় আর কি, ওখানে 3-4 দিন ঘোরার পরে 4তলা 5তলা 6তলা ঘুরলাম। ঘোরাটার উপরে লাইন না পাওয়ার কারণে নিজে ব্যাক করলাম, কিন্তু না আর যাবো না। দেশ স্বাধীন হয়েছে, এটা আমাদের অনেক বড় পাওনা আর কি। অন্যদিকে 71-এর এপ্রিলে রংপুরে শহীদ হন তৎকালীন পুলিশ কর্মকর্তা আব্দুস সাত্তার ঠাকুর। তার পরিবারের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হন শহীদ পরিবারের সদস্য হিসেবে। এমনকি রাজারবাগ পুলিশ লাইনের স্মৃতিফলকেও তার নাম রয়েছে, অথচ মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠেনি এখন পর্যন্ত। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাওয়াতপত্র পাওয়া হয়েছে, তো আমরা সবসময় এই দাওয়াতপত্র পাওয়ার পরে আমরা একটি আশার আলো দেখতে পাই যে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে তারা একটি সার্টিফিকেট পাবে বা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, কিন্তু অদ্যাবধি তারা পায়নি। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যখন যোগাযোগ করা হয়েছে তারা বলেছে যে ওনারা পুলিশ সদস্য, এটা পুলিশের ডিপার্টমেন্ট থেকে ওই দপ্তর থেকে তারা তাদের যদি কোনো যায় তাহলে তারা সেই হিসাবে তাদেরকে শহীদ হিসাবে ওই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করে নেবে। তবে শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। আমরা আশা করি ইনশাআল্লাহ ওনারা ভোগান্তিতে পড়বেন না, কারণ এই ব্যাপারেও আমাদের পুলিশ হেডকোয়ার্টার কাজ করবেন এবং ব্যুরোক্রেটিক যে ঝামেলা, এই ঝামেলাটা ইনশাআল্লাহ হবে না। স্যার এই ব্যাপারে সজাগ আছেন। দেশের টানে যুদ্ধে গিয়েও স্বীকৃতি না পাওয়াটা বেশ অবমাননাকর, এমন মন্তব্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। 71-এর শব্দ সৈনিক রাশেদুল হোসেনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য, সহকর্মী সহ সর্বস্তরের মানুষ। সকাল 10টায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ভোরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই শব্দ সৈনিক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। বাংলাদেশ বেতার ভবনে জানাজার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ রেখে তার মরদেহ দাফন করতে নিয়ে যাওয়া হয় নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যারা বাঙালি জাতিকে স্বাধীনতার লাল সূর্যের বার্তা দিয়ে লড়াইয়ে প্রেরণা জুগিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন রাশেদুল হোসেন। এবার পৌরসভা নির্বাচনের খবর। আর কয়েকদিন বাদেই পৌরসভা নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লার অলিগলি। এরই মধ্যে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি নির্বাচনী এলাকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রতীক নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট ও দোয়া চাইছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর সেই সুযোগে ভোটাররাও প্রার্থীদের কাছে তুলে ধরছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভায় আছেন সহকর্মী সৌমিত্র শুভ্র, নাটোর পৌরসভায় সাইফুর রহমান রকি এবং ঝালকাঠির নলছিটি পৌরসভায় আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। নির্বাচনের প্রচার সব শেষ হালচাল জানতে চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সৌমিত্রর কাছে। সৌমিত্র, জানতে আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লায়। ৬ নং ওয়ার্ডে, এই ওয়ার্ডে এসে আমরা দেখতে পেয়েছি একজন মেয়র প্রার্থী সকাল থেকে তিনি তার গণসংযোগ চালাচ্ছেন, প্রার্থীদের কাছে যাচ্ছেন এবং এই এলাকাটির নাম বাইমহাটি পালপাড়া এবং এই এলাকায় হিন্দু সম্প্রদায় যা সনাতন ধর্মাবলম্বীদের বসবাস, তারা মেয়র প্রার্থীর কাছে মূলত নিরাপত্তার দাবি জানিয়েছেন এবং এই এলাকায় এসে মেয়র প্রার্থী তিনি আরও যেসব আশ্বাস দিয়েছেন সেগুলো হচ্ছে রাস্তাঘাটের সংস্কার এবং অন্যান্য বিভিন্ন সংস্কারের আশ্বাস দিয়েছেন। এইসব এলাকায় গ্যাস পৌঁছায়নি, গ্যাসের আশ্বাস দিয়েছেন, গ্যাস সংযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যায় না, বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যাবে এই ব্যাপারটি তিনি দেখবেন, এটি তিনি জানিয়েছেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখন তিনি জনসংযোগ চালাচ্ছেন, তার সমর্থকদের নিয়ে তিনি লিফলেট বিতরণ করছেন। এই প্রার্থী হচ্ছেন বিএনপি সমর্থিত প্রার্থী হযরত আলী। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং দেখতে পাচ্ছেন যে তিনি কুশল বিনিময় করছেন, কোলাকুলি করছেন এবং কিন্তু এরাই কথাও বলেছেন এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তার সঙ্গে তার সমর্থকরা রয়েছেন। তবে যেটি বলে রাখতে চাই যে সাধারণত নির্বাচনী প্রচার প্রচারণায় যেই সমর্থকদের ভিড় দেখা যায় সেই মাত্রার ভিড় এখানে নেই, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে কিন্তু স্বাগত জানাচ্ছেন, কথা বলছেন তার সঙ্গে এবং তাদের যেসব দাবি দেওয়া রয়েছে সেগুলো জানাচ্ছেন এবং এখানকার যে অবকাঠামোগত পরিবেশ সেটির উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন। উনি ছাড়াও এই মির্জাপুর পৌরসভায় কিন্তু আওয়ামী লীগ সমর্থিত একজন মেয়র প্রার্থী নির্বাচন করছেন। তিনি হচ্ছেন সাদাত হোসেন এবং তিনি তার দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করছেন। তো এই দুই প্রার্থীর মধ্যে ভোটাররা আশা করছেন যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে দলীয় প্রতীকের চেয়ে কিন্তু তারা ব্যক্তির যে ইমেজ এবং ব্যক্তির প্রতিশ্রুতি সেই দুটিকেই গুরুত্ব দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে প্রার্থী তার লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন, ভোট দেবেন ভোটারদের কাছে এই আশাবাদ তিনি ব্যক্ত করছেন এবং ভোটাররাও তাকে জানাচ্ছেন যে তারা আসলে সমর্থন দিয়ে তাকে জয়যুক্ত করবেন। তো এই প্রচারণা কিন্তু চলছে এবং প্রচারণার যেই অন্যতম মূল অনুষঙ্গ যেটি মাইকিং, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী 2টার পর সেটি শুরু করা যাবে। তো 2টার পর আসলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মাইকিংও শুরু হবে। তবে তারাই কিন্তু এখানে যেমন মেয়র প্রার্থী প্রচারণা চালাচ্ছেন, মির্জাপুর পৌরসভার বিভিন্ন জায়গায় কিন্তু কাউন্সিলর প্রার্থীরাও তাদের সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন, আশ্বাস দিচ্ছেন এবং ভোটারদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন তারা ভোট দেবেন তাদের। তো মির্জাপুর পৌরসভার এই হচ্ছে নির্বাচনী প্রচারণার অবস্থা। অন্যান্য আরো অনেকগুলো পৌরসভায় নির্বাচন হবে, সেই নির্বাচনী প্রচারণার খবর যেমন নাটোরে যাচ্ছি একটু, সেখানে সাইফুর রহমান রকি রয়েছেন। মামুন। মামুন, আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, এই পৌর সভা নির্বাচনের এই খবরটি সৌমিত্র শুভ্র জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে। আমি আছি নাটোর পৌরসভায়। এখানে মূলত 6টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই পৌরসভাগুলোতে। মূলত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে কিন্তু তারা বেরিয়ে পড়েছেন। আমি এই নাটোর পৌরসভায় সকালে এসেছি, এখানে দেখেছি বিভিন্ন কাউন্সিলর ও মেয়র প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যে ভোট চাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। এখানে মূলত সিংড়া, নলডাঙ্গা, গুরুদাসপুর, বড়াইগ্রাম, গোপালপুর এই কয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। সদরে এই নাটোর পৌরসভায় রয়েছে 4 জন মেয়র প্রার্থী, তার মধ্যে একজন জাতীয় পার্টির, একজন রয়েছে ওয়ার্কার্স পার্টির। এছাড়া এই 2 জন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন। ইমদাদুল হক মিলন, উনি বিএনপি, এবং উমা চৌধুরী রয়েছেন লীগ সমর্থিত প্রার্থী। আমরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে এখন দেখছি যে তিনি ভোটারদের কাছে যে তার ভোট প্রার্থনা করছেন আগামী 30শে ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে। তো এরই মধ্যে আমি
আর কিছু খবর আমি জানিয়ে রাখি যে বিএনপি সমর্থিত প্রার্থী যেখানে ইনি এখানকার যিনি রয়েছেন ইনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ভয়ভীতির অভিযোগ তুলেছেন। তার নির্বাচনী কাজকর্ম ঠিকমতো করতে দিচ্ছেন না, প্রচার প্রচারণা করতে দিচ্ছেন না, এমন অভিযোগ এনেছেন। তবে উমা চৌধুরী যেটি বলছেন যে উনি নির্বাচনে জিততে পারবেন না দেখে এ ধরনের কিন্তু বিভিন্ন ধরনের অপবাদ তিনি সরকারি এই দলটির উপরে দিচ্ছেন। তো আসলে সব মিলে কিন্তু প্রচার প্রচারণায় মুখরিত জমে উঠেছে এই পৌরসভাটি। এছাড়া নলডাঙ্গায় রয়েছে 5 জন মেয়র প্রার্থী, গুরুদাসপুরে 3 জন মেয়র প্রার্থী রয়েছে, বড়াই গ্রামে রয়েছে 3 জন মেয়র প্রার্থী, গোপালপুরে রয়েছে 3 জন মেয়র প্রার্থী। মূলত এখানকার মূল যে সমস্যাগুলো সেটি রাস্তাঘাট, পানি নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থার অনুন্নয়ন। তো এই সব উন্নয়ন করে মূলত ভোটারদের একটি মডেল পৌরসভা দিবেন এবং তারা নির্বাচিত হলেন, এই প্রার্থীরা নির্বাচিত হলেন এই এলাকাকে একটি সুন্দর পৌরসভা করবেন, এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন। এরই মধ্যে আমাদের কথা হয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন যে এই আগামী 30শে ডিসেম্বরের যে নির্বাচন সেটি অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই নির্বাচনটি যেন গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় সেই জন্য কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। তো নাটোর পৌরসভা থেকে এই ছিল আমার কাছে নির্বাচনের খবর। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী ফেরদাউস সোহাগের কাছে। তিনি আছেন ঝালকাঠিতে, তিনি জানাবেন সেখানকার পৌরসভা নির্বাচনের অবস্থা। রকি, আপনাকে ধন্যবাদ। মামুন, আমরা শুনছিলাম নাটোর থেকে সেখানকার পৌর এলাকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। আমি আজ সকাল থেকে হাজির হয়েছি ঝালকাঠির নলছিটি পৌর এলাকায়। এখান থেকে আমরা যোগাযোগ করেছিলাম এই এলাকার যারা মেয়র প্রার্থী আছেন তাদের মধ্যে 2 জনের সাথে আমরা এখন পর্যন্ত দেখা করতে পেরেছি। বিএনপির প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী 2 জনের সাথে আমরা কথা বলেছি। 2 জনই সকাল থেকে গণসংযোগে নেমে গেছেন। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, দোকানপাটে যাচ্ছেন, মানুষের সাথে মোলাকাত করছেন এবং ভোট চাইছেন। তারা প্রত্যেকে এগিয়ে থাকতে চান আরেকজনের কাছ থেকে। কে কত বেশি ভোট পেতে পারেন এখন সেটাই হচ্ছে দেখার বিষয়। তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে নির্বাচিত হওয়া। আমরা কথা বলেছিলাম এই এলাকার সাধারণ মানুষের সাথে যারা ভোটার, তাদের কাছ থেকে একটা জিনিস জানতে পেরেছি। তাদের বক্তব্যটা হচ্ছে এরকমের যে তারা নিশ্চিত হতে চায় ভোট দেওয়ার, ভোট কেন্দ্রে যাবার এবং নিজের ভোট নিজে দিবে, এমনটাই তারা প্রত্যাশা করছে। এই এলাকার কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম এই এলাকার যিনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন নলছিটি থানার ওসির সাথে। তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা, উদ্বেগ এই কারণে যে শেষ পর্যন্ত নির্বাচনটা কেমন হবে সেটা তারা নিয়ে এক ধরনের সংশয় প্রকাশ করেছেন। জিজ্ঞেস করেছিলাম কেন এই সংশয়টা। তারা বলতে চান যে নিজের ভোট নিজে দিতে চান। এটা কতটা পারবেন এইটা নিয়ে তাদের চিন্তা ভাবনা বা তারা ভাবছেন। এছাড়া আমরা এখন পর্যন্ত যেটা জেনেছি যে এখানে পৌরসভা, এই পৌর এলাকা কিন্তু 1865 সালের এই পৌরসভাটি গঠিত হয়েছিল প্রথম। 1865 সালে 100 বছর পর কিন্তু 1965 সালে অজ্ঞাত কারণে এই পৌরসভাটি বিলুপ্ত করা হয়েছিল। এরপর 20 বছর পর 1985 সালে আবার কিন্তু এই পৌরসভাটি পুনর্গঠিত হয়। এখানে মোট 4 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর কাউন্সিলর পদে আছেন 43 জন, আর সাধারণ কাউন্সিলর পদে আছেন 7 জন। এই ছিল মোটামুটি ঝালকাঠির নলছিটি এলাকার পৌর নির্বাচনের সংবাদ। মামুন, এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, ঝালকাঠির নলছিটি পৌরসভা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। তার আগে নাটোর পৌরসভা থেকে সাইফুর রহমান রকি এবং টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সৌমিত্র শুভ্র। জানাচ্ছিলেন পৌর নির্বাচনের সবশেষ খবরাখবর। যাচ্ছি পরের সংবাদে। কদিন পরই পৌরসভা নির্বাচন, তাই অন্য এলাকার মতো বরিশালের ছাপাখানাগুলোতে দিনরাত চলছে ব্যস্ততা। ঘুম নেই ছাপাখানার কর্মীদের। মালিক কর্মী সবার উপার্জনই ভালো। এবার নিয়ম মেনেই প্রার্থীরা পোস্টার ও লিফলেট ছাপাচ্ছে বলে জানান নির্বাচন কর্মকর্তা। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রতীক বরাদ্দের পরপরই ব্যস্ততা বেড়ে গেছে ছাপাখানাগুলোতে। চলছে অবিরাম পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, ভোটার স্লিপ, ব্যাচ সহ নির্বাচনী প্রচারণার নানা সামগ্রী ছাপা হচ্ছে। তাই যে কোনো সময়ের চেয়ে কাজের চাপ এখন অনেক বেশি। ছাপাখানা সরগরম হওয়ায় বেড়েছে কর্মীদের বাড়তি আয়। দিনরাত কাজ করতে হচ্ছে, ওভারটাইম পাচ্ছি, কষ্ট হচ্ছে, তারপর আমরা খুব খুশি। পৌরসভা নির্বাচনে কাজকর্ম বেড়ে গেছে, আমাদের খুব ভালো লাগে। দিনরাত বেশি কাজ হচ্ছে, আমরা ব্যস্ত আছি। এবার বরিশালে প্রার্থীদের প্রচার সামগ্রী ছাপা কাজের বড় একটা অংশ হয়েছে ব্রোকারের মাধ্যমে বলে জানালেন এই প্রেস মালিক। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান 30 থেকে 35 জন প্রার্থীর পোস্টার ও লিফলেট ছাপার কাজ করেছি।
এবার ছাপার কাজের বড় একটা অংশ এসেছে ব্রোকারের মাধ্যমে। সরাসরি প্রার্থীরা আমাদের কাছে এলে লাভ আরও ভালো হতো। এদিকে পোস্টাল লিফলেট ছাপার কাজ পুরোপুরি রীতি মেনেই চলছে বলে জানালেন নির্বাচন কর্মকর্তা। কোনো রঙিন পোস্টার অথবা নিয়ম বহির্ভূতভাবে কোনো পোস্টার ছাপানো অভিযোগ আমরা এখনো পাইনি। এ ব্যাপারে নির্বাচন কমিশন মনিটর করছে। বরিশাল বিভাগের 17 পৌরসভায় নির্বাচন হচ্ছে। এতে মেয়র পদে 59, সাধারণ কাউন্সিলর পদে 503 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 145 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রায় 750 কোটি টাকার 5টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ে এনএসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোতে প্রায় 727 কোটি টাকা সরকারি ব্যয় এবং 32 কোটি টাকা সংস্থার নিজস্ব ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হচ্ছে 231 কোটি টাকা ব্যয়ে গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প। দ্বিতীয় প্রকল্পটি হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ভূমি সংক্রান্ত কার্যালয় এক ভবনে এনে ওয়ান স্টপ সেবা চালুর লক্ষ্যে ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে 139 কোটি টাকা। এছাড়া রয়েছে 127 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প। সময় সংবাদে আরো থাকছে, লোকসানের কারণে আম গাছ কেটে ফেলছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক বাগান মালিক। উৎপাদন বাড়াতে ব্যাগিং পদ্ধতির পরামর্শ ফল গবেষকদের। রাজধানী সহ সারা দেশেই মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গড়ে ওঠে বিভিন্ন দোকানপাট। এসবের আড়ালে বখাটেরা সুযোগ নেয় নানা অপকর্মের। বারবার উচ্ছেদের পরও এসব দোকান সরানো যায়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এ ধরনের সামাজিক অপরাধ রোধে সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক সহ স্থানীয়দের সহায়তা দরকার। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের পরিবেশ রক্ষায় নজরদারির অভাব এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই বাড়ছে অপরাধ প্রবণতা। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে। 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় শিশু কিশোরীদের উত্ত্যক্ত করার মাত্রা বেড়েই চলেছে। এর মধ্যে যৌন হয়রানির শিকার হয় 2010 সালে 76 জন, 2011 সালে 140 জন, 2012 সালে 174 জন ও 2013 সালে 183 জন। এর বেশিরভাগ ঘটনা ঘটে ছাত্রীদের স্কুল যাতায়াতের পথে। এরকমই একটি প্রতিষ্ঠান রাজধানীর মিরপুর গার্লস ল্যাবরেটরি ইনস্টিটিউট। এর সামনে দোকানপাট বসার কারণে ছাত্রী ও অভিভাবকদের যাতায়াত পথটি একেবারে সংকীর্ণ হয়ে পড়েছে। প্রশাসন এসব দোকানপাট উঠিয়ে দিলেও আবারও চলছে বেচাকেনা। দোকানের পাশে দেখা যায় বাজে ছেলেরা বেশি আড্ডা দেয়, বাইরে ছেলেরা খুব দেখা যায় বাজে ভঙ্গিতে অনেক খারাপ কথা বলে, টিচ করে, শীষ বাজায়, তারপর অনেক খারাপ খারাপ কথা বলে, ধাক্কা মারে। দোকানগুলি বসানোটাই ক্ষতি। লোকাল যারা অথরিটি আছে এখানেও জানাইছে সবাইকে, কিন্তু কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। ওই আশ্বাস দেয় যে কাল থাকবে না, আবার হয়তো আমরা একটু সিরিয়াস হলে একদিন থাকে না, আবার পরের দিন আবার বসে। আর অপ্রীতিকর ঘটনা রোধে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের এগিয়ে আসার কথা বললেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। স্কুলের বাইরের নিরাপত্তার বিষয়টা অবশ্যই সরকার দেখবে, কিন্তু সেই সাথে সাথে স্কুলের যারা কর্তৃপক্ষ আছে, স্কুলের একটা ম্যানেজিং কমিটি আছে, গভর্নিং বডি আছে, অভিভাবকরা আছে, সবাই মিলে যদি সচেতনভাবে উদ্যোগ নেয় তাহলে এই কাজগুলো বন্ধ হবে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় রাজধানীর বেশিরভাগ বালিকা বিদ্যালয়ের সামনের পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। দণ্ডবিধি 509-তে আছে 2 বছরের শাস্তি, জরিমানা, অনেক কিছু দিতে পারে, সেটা যেমন আছে। আবার ডিএমপি অ্যাক্টের 76-এ আছে, তাদেরকে পুলিশ এই ধরনের বিষয়গুলো হলে ধরে নিয়ে যায়, তাদের কিন্তু শাস্তির আওতায় ফেলতে পারে। শাস্তিটা অপরাধকে কমিয়ে আনতে সাহায্য করতে পারে। এইসব প্রতিষ্ঠানের বাইরের পরিবেশ নিরাপদ ও শঙ্কামুক্ত করা না গেলে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক মানসিকতা গড়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। গেল 10 বছরে দেশে সব ধরনের ফলমূলের উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি। পাশাপাশি উৎপাদন বৃদ্ধির দিক দিয়েও বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। এক্ষেত্রে কৃষি বিভাগের সহায়তার পাশাপাশি অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় ফল চাষে আগ্রহ বেড়েছে বলে মত কৃষকদের। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বছর জুড়ে ফল উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি ফল রপ্তানির নতুন বাজার সৃষ্টিতেও নানামুখী তৎপরতা চালাচ্ছে সরকার। জুবাইর ফয়সালের রিপোর্ট।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক 200 গ্রাম ফলমূল খাওয়া বাধ্যতামূলক। নিয়ম মেনে ভোক্তা পর্যায়ে ফলমূল ক্রয়ের প্রতি তাই রয়েছে আলাদা চাহিদা। তবে ফল চাষে পর্যাপ্ত সম্ভাবনা থাকার পরও এটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যখন দেখা যায় দেশের বাজারে সচরাচর পাওয়া যায় এমন 27টি ফলের অধিকাংশই আমদানি নির্ভর। তবে আশার কথা হলো সম্প্রতি বৈশ্বিক কৃষি উৎপাদন বিষয়ক এক প্রতিবেদনে FAO বলছে গেল 2 বছরে বাংলাদেশের সব ধরনের ফলের উৎপাদন বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় দ্রুত বেড়েছে। সরেজমিনে গাজীপুর অঞ্চলের ফল চাষিদের সঙ্গে কথা বলেও জানা যায় অনেক চাষি ধানের মতো চাহিদা সম্পন্ন ফসল বাদ দিয়ে আগ্রহী হয়েছেন ফল চাষে। ধান কাজ করলে যেই খরচ হয় এই খরচের তুলনায় বড়ি বাগান করছি পরে 100 বিঘা জমিনের যেই ফসল লাইলে যেই লাভটা হয় তার চেয়ে বেশি আমার এই বাগানে হয়। তো এটাতে একটু লাভবান আমার বেশি, অন্য ফসল খরচ বেশি, আমি নিজে এটা দেখশন করি। তবে ফল উৎপাদন বৃদ্ধির বিষয়টিকে কৃষি বিভাগের সফলতা হিসেবেই দেখছে সরকার। যদিও বছর জুড়ে ফল চাষাবাদের পাশাপাশি কৃষকদেরকে উৎপাদিত ফলের ন্যায্য মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত না করা গেলে রফতানি বাণিজ্য সম্প্রসারিত হবে না বলেও মনে করছে কৃষি অধিদপ্তর। কৃষি পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে এটা বরাবরই আমরা লক্ষ্য করেছি যে কৃষকের যে প্রাপ্তি সেটি খুব ন্যায়সঙ্গত হচ্ছে না, কিন্তু এখন সারা দেশে বছরব্যাপী ফল উৎপাদন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে একটি প্রকল্প গৃহীত হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আমরা এই ফলের উৎপাদনের এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন দেখব। 2014-15 অর্থ বছরে প্রথমবারের মতো যুক্তরাজ্যে আম রফতানি শুরু করেছে বাংলাদেশ। এরই মধ্যে দেশটি বাংলাদেশ থেকে আমলকি, পেয়ারা, কুল সহ নানা ধরনের ফল ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। কাপাসিয়ার প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামটির মতো সারা দেশেই গেল 10 বছরে ফলমূল চাষে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কিন্তু শুধু উৎপাদন বাড়াতেই সমৃদ্ধি দেখছেন না ফল চাষিরা, বরং ভোক্তা পর্যায়ে বিষমুক্ত ফল পৌঁছানোর মাধ্যমে দেশীয় চাহিদা পূরণের সঙ্গে রপ্তানি বৃদ্ধিতেও নজর রয়েছে তাদের। আর এক্ষেত্রে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগই হতে পারে তাদের মূল চালিকা শক্তি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, গাজীপুর। আমের গাছ কেটে ফেলছেন চাঁপাইনবাবগঞ্জের বাগান মালিকরা। সেই গাছের কাঠ বিক্রি করছেন জ্বালানি ও বাসাবাড়িতে ব্যবহৃত আসবাবপত্রের কাজে। লোকসানের কারণে বাগান মালিকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। অবশ্য ফল গবেষকরা বলছেন ব্যাগিং পদ্ধতিতে আমের উৎপাদন করলে লাভবান হবেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রকির রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। দেশে মোট আমের প্রায় 40% উৎপাদন হয় চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু টানা গত 2 মৌসুম আমের আশানুরূপ দাম পাননি এখানকার বাগান মালিক ও ব্যবসায়ীরা। উল্টো লোকসান গুনতে হয়েছে অনেককে। তাই ক্ষোভে আর দুঃখে আমের গাছ কেটে ফেলছেন তারা। আর এসব কাঠ বিক্রি হচ্ছে জ্বালানি ও আসবাবপত্র তৈরির কাজে। গতবার আমে খুব লস, এ কারণে আম গাছগুলো কাটা হচ্ছে। যেহেতু আমের দাম ভালো পাওয়া যাচ্ছে না, ওই কারণে খড়িতে কাটার জন্য 105 টাকা করে খড়ি বেচে কেনা হচ্ছে। গেল মৌসুমে কোটি কোটি টাকা লোকসানের কারণে আগ্রহ হারিয়ে ফেলছেন বাগান মালিকরা বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আমের উপরে বেসরকারি খাতে ব্যবসায়ীরা এগিয়ে আসে, ইন্ডাস্ট্রি করলে আমাদের আম উৎপাদনের সাথে যেসব জড়িত কৃষকরা তারা সঠিক মূল্যটা পাবে। আমরা সরকারের কাছে আহ্বান করব ভবিষ্যতে আম চাষি এবং আম ব্যবসায়ীদেরকে সার্বিক সহায়তা করবে। তবে লাভের মুখ দেখাতে ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে আম বাগান মালিকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। 40 থেকে 55 দিন বয়সে এই আমটা ব্যাগের মধ্যে আমরা পুরে দেব বা ঢুকাই দেব, এবং আম যেদিন সংগ্রহ করার দরকার হবে ব্যাগ থেকে আমটা খুলে সরাসরি বাজারে নেব, কোনো কিছু করার প্রয়োজন নাই। এবং আরেকটা ভালো খবর হলো যে এই আমটা আপনি সরাসরি রপ্তানি করতে পারবেন, কোনো ধরনের কিছু করার প্রয়োজন হয় না। চাঁপাইনবাবগঞ্জে 24,260 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, আর বছরে 2.5 লাখ মেট্রিক টন আমের উৎপাদন হয়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে। পৌষের শুরুতেই জেঁকে বসেছে তীব্র শীত। সূর্যের দেখা নেই উত্তরের জনপদে। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। নির্মাণের মাত্র 10 বছর যেতে না যেতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জেটি। সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। অবশ্য জেলা পরিষদের কর্মকর্তা বলছেন বিশেষজ্ঞ দল যেটি পরিদর্শন করে গেছেন, তাদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সুজউদ্দিন রুবেলের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পর্যটক ও স্থানীয়দের সুবিধার্থে 2005 সালে তৈরি হয় প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের এই জেটি। পর্যটকের ভরা মৌসুমে দ্বীপে প্রতিদিনই ভ্রমণে আসছেন হাজার হাজার পর্যটক। তারা ওঠানামা করেন এই জেটি দিয়েই।
কিন্তু নির্মাণের 10 বছরের মাথায় প্রবল ঢেউয়ের আঘাতে পন্টুনের 3 পাশ সম্পূর্ণ বিকল হয়ে গেছে। মূল জেটির নিচ থেকে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এতে যে কোনো মুহূর্তে জেটিটি ধসে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। যে অবস্থা দেখতেছেন এটা আপাতত রং লাগিয়ে চলতেছে। প্যাসেঞ্জাররা নামতে উঠতে অনেক আনইজি ফিল করে, তাদের অনেক কষ্ট হয়। অত্যাধিক ভিড় থাকে, এই জন্য দেখা যায় এখানে যদি ভাসমান পল্টন হয় তাহলে সুবিধা হয়। দ্রুত সময়ের মধ্যে জেটিটি মেরামত করা না হলে সেন্ট মার্টিনে পর্যটক আসা বন্ধ হয়ে যাবে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। জেটির জরাজীর্ণ অবস্থা, 3টা ফিলার বিম থেকে 2টা ফিলার অলরেডি পড়ে গেছে। অতি সত্বর এই ফিলারের কাজ যদি না করে এই জেটিটা আরো খারাপ হয়ে যাবে এবং শিববিরের মতো কোনো পরিস্থিতি থাকবে না। কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী জানালেন, জেটির ব্যাপারে বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ে জানিয়েছি, মন্ত্রণালয় থেকে একটা স্পেশাল টিম করে দিয়েছে। তো স্পেশাল টিম হচ্ছে সেন্ট মার্টিন ভিজিট করেছে। তারা যেহেতু বিশেষজ্ঞ, এই জন্য তারা বিশেষজ্ঞ মতামত দিবেন। এই মতামতের উপর ভিত্তি করে আমরা জেটির কার্যক্রম গ্রহণ করব। পর্যটনের এ মৌসুমে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিন যাতায়াত করছে পর্যটকবাহী 5টি জাহাজ, আর এতে 3 থেকে 5,000 পর্যটক আসছেন। নির্বাচনী প্রচারণার সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়িবহরে হামলা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে কলাপাড়ার পৌরসভার রহমতপুরে এ ঘটনা ঘটে। পৌর নির্বাচনের প্রচারণায় যান জেলা বিএনপি সভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও নেতাকর্মীরা। এ সময় অতর্কিতভাবে তার গাড়িবহরে হামলা হয় বলে অভিযোগ করেন আলতাফ হোসেন। এতে সাংবাদিক সহ আহত 20 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর কিছু সময়ের জন্য প্রচারণা বন্ধ থাকে। এদিকে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পর্যন্ত নির্বাচনী আচরণবিধি কলাপাড়া লঙ্ঘনের কোনো ঘটনা তেমন একটা আমাদের চোখে পড়েনি এবং চোখে পড়েনি বলে। তবে আজকে যে এই ঘটনাটা কেন ঘটে গেল অপ্রত্যাশিতভাবে, এটা আমরাও দুঃখিত এবং এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। পৌষের শুরুতেই জেঁকে বসেছে তীব্র শীত। উত্তরের জনপদ নীলফামারী, পঞ্চগড় সহ বিভিন্ন এলাকায় সূর্যের দেখা মেলায় ভার। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এর মাঝে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.6 ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত জেঁকে বসেছে হিমালয়ের গা ঘেঁষা নীলফামারীতে। পাড়া মহল্লায় রাস্তার মাঝেই খড়কুটোতে আগুন দিয়ে চলছে শীত নিবারণের প্রাণান্ত চেষ্টা। সবাই ভিড় করছেন ভাপা পিঠা ও চায়ের দোকানগুলোতে। এই শীতের জন্য আমি অর্ধেক বেলা কামাই করতে পারতেছি না। ঠান্ডা আর এই যে কুয়াশা লাগছে, কুয়াশার জন্য আমরা কোনো কাজকাম করতে পারতেছি না। কনকনে বাতাসে কাঁপছে পঞ্চগড়ের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বেলা করে সূর্যের দেখা মিললেও ঘন্টা দুয়েক পরেই আবার তার ঢাকা পড়ে যায় কুয়াশার চাদরে। কাজে যোগ না দিতে পারায় বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন রুটের যানবাহনগুলোকে। পঞ্চগড়ে প্রচুর ঠান্ডা, এই ঠান্ডায় এই কাপড় আমাদের মানতেছে না। প্রচুর পরিমাণ ঠান্ডা, কিন্তু বসে আছি, কোনো যাত্রী নেই। শরীয়তপুরে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অভাব অনটনের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন সাধারণ মানুষ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। পাশাপাশি অতিরিক্ত ঠান্ডার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এছাড়া পাবনা ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় পৌষের তীব্র শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার 10 বছরেও চালু হয়নি হৃদরোগীদের চিকিৎসার জন্য পৃথক কোনো ইউনিট। তবে সাধারণ ওয়ার্ডে প্রাথমিক কিছু সেবা মিললেও চিকিৎসক আর সরঞ্জাম সংকটে তা ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানে চেষ্টা চলছে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2005 সালে প্রথমে 200 পরে 250 শয্যায় উন্নীত চাঁদপুর সদর হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হয়। এখানে অন্যান্য চিকিৎসা সেবা মিললেও আজও স্থাপিত হয়নি হৃদরোগে আক্রান্তদের জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট। হাসপাতালের দ্বিতীয় ও চতুর্থ তলায় সাধারণ ওয়ার্ডের পাশে পৃথক দুটি ওয়ার্ডে হৃদরোগীদের চিকিৎসা দেওয়া হয়। এতে ভর্তি হওয়া রোগীদের সীমাহীন কষ্ট পেতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে রোগীরা জানিয়েছেন দুর্ভোগের কথা। ভর্তি কয় যে ঢাকা চলে যায়। আমার তো সামর্থ্য নাই যে
যে টাকা টোকা নেওয়া ঢাকা যাওয়ার। ডাক্তার বলেছে যে এখন আপনারা নিজ দায়িত্ব পালন করেন, নিজ দায়িত্ব, মানে আপনারা যারা থাকতে পারেন মানে ভালো মন্দ আপনাদের বুঝতে পারেন। অন্যদিকে হাসপাতালে কর্মরত নার্স ও চিকিৎসকরা জানান তাদের সীমাবদ্ধতার কথা। কার্ডিওলজি বিভাগের মধ্যেই রোগীদেরকে সার্বক্ষণিক রোগীদেরকে চিকিৎসা দেওয়ার আমরা চেষ্টা চালাচ্ছি। কেউ অত দক্ষ না, ওরা কেউ চালাইতে পারে না। এখন আমি টুকটাক একা করি, কিন্তু একা তো সম্ভব না। তবে হাসপাতালের শীর্ষ এই কর্মকর্তা জানালেন একটি করোনারি কেয়ার ইউনিট স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পত্র যোগাযোগ অব্যাহত রেখেছি। এই ভূমি পাওয়া গেলে ভবন নির্মাণ করে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট অর্থাৎ সিসি ইউনিট চালু করা যাবে। হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট চালুর জন্য কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স সহ 60টি পদ চেয়ে মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে। বর্তমানে কর্মরত আছেন 2 জন চিকিৎসক ও 1 জন নার্স। ঢাকা কলেজে ঝটিকা অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য 20 শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতরাত 1টার দিকে শুরু হয়ে 1.5 ঘণ্টা ব্যাপী অভিযান অব্যাহত থাকে। এ সময় কলেজের 7টি হল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রমনা জোনের ডিসি মোহাম্মদ আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় হলের হাউস সুপাররা উপস্থিত ছিলেন। নিয়মিত অভিযানের অংশ দাবি করে পুলিশ জানায় জিজ্ঞাসাবাদ শেষে সুনির্দিষ্ট অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া না গেলে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে। আমি আর মনে করি না যে এটা ওই অংশের কিছুদিন আগে যে ঘটনা ওটার জের। এটা ওনারাও বলছেন যে ওনাদের রেগুলার ওয়ার্ক, এবং আমরাও বিশ্বাস করি এটা কোনো ইন্টেনশনালি করা হয়নি, এবং যাদের নেওয়া হয়েছে সেটাও ইন্টেনশনালি নেওয়া হয়নি। বৈধ যারা ছাত্র এবং যারা শান্তশিষ্ট এবং যারা দোষী না কোনো কিছুর সাথে, তারা অবশ্যই খারাপ হবে। আমরা দেখেছি যে এখানে কোনো বহিরাগত কিংবা অবৈধ কোনো ছাত্র নামদারি কিংবা এখানে কোনো যারা মিসক্রিয়েন্ট ওরা এখানে অবস্থান করে কিনা, কিছু চাপাতি, রড, রামদা টাইপের কিছু এই সমস্ত আমরা কোনো রুম থেকে পেয়েছি। তো ওই যাদের রুম থেকে পেয়েছি এই ধরনের আমরা 20 জনের মতো ওদেরকে আমরা আপাতত আমরা নিচ্ছি, ওদের এগুলো ভেরিফিকেশন করব। ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে হেমন্ত নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানায় হরিপুর উপজেলার বসালগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে হেমন্ত। এ সময় বিএসএফ এর টহলরত সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে এই ঘটনায় বিকেলে পতাকা বৈঠক শেষে লাশ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বিজিবি। দেশের বাইরের খবর। ভারতের কিশোর সুরক্ষা আইনের সুযোগে গণধর্ষণ ও খুনের মামলার আসামি মুক্তির পর থেকেই আইনের সংশোধনের দাবিতে চলছে বিক্ষোভ। এর প্রেক্ষিতে মঙ্গলবারই রাজ্যসভার আলোচনার তালিকায় এসেছে আইন সংশোধনের বিলটি। নিজ সন্তানের ক্ষেত্রে প্রয়োগ না হলেও আর 10 জনের বেলায় সুবিচার নিশ্চিত করতে এই বিলটি অনুমোদনের আন্দোলনে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে নির্যাতিতা নারী নির্ভয়ার পরিবার। মেডিকেল শিক্ষার্থী নির্ভয়া ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামির মুক্তির প্রতিবাদে ভারত জুড়ে শুরু হওয়া বিক্ষোভ পুলিশের বাধা উপেক্ষা করে চলে সোমবারও। তবে এদিন দিল্লির হাইকোর্টের দেয়া আদেশে আশাভঙ্গের ঘটনায় ঘটেছে আন্দোলনকারীদের। বিচারপতিরা এদিন সাফ জানিয়ে দিয়েছেন, কিশোর সুরক্ষা আইনের সংশোধন না হওয়ায় ওই আসামির সাজা বাড়ানোর এখতিয়ার তাদের নেই। কোনো আসামিকে আটক রাখা কিংবা ছেড়ে দেওয়ার বিষয়ে আইনের অধীনে স্বচ্ছ সিদ্ধান্ত উপস্থাপন করেছেন সুপ্রিম কোর্ট। তবে আদালত এই মন্তব্য করেছেন, প্রচলিত আইনটি দুর্বল হওয়ায় এবং আইনসভার অনুমোদন ছাড়া তাদের কিছুই করার নেই। গেল মে মাসে দিল্লির লোকসভায় কিশোর আইন সংশোধন বিল পাশ হলেও এতদিনেও রাজ্যসভায় তা উপস্থাপনই হয়নি। তৃণমূল কংগ্রেসের চাপে মঙ্গলবারের কার্যতালিকায় রয়েছে আলোচিত বিলটি। ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামির মুক্তির প্রতিবাদে গেল কয়েকদিনের আন্দোলনে দিল্লির রাজপথে রয়েছেন নির্ভয়ার বাবা মাও। দেরিতে হলেও কিশোর অপরাধীর ছাড়ার সুযোগ বন্ধে রাজ্যসভায় আলোচনা শুরুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। যত কিছুই হোক, বিল অনুমোদনের বিষয়ে আমি আশাবাদী। এটা শুধু আমাদের জন্য নয়, বরং সারা দেশের কন্যা, নারী ও শিশুর জন্য। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, আদালতের রায়ে নাবালক হবার সুযোগে পার পাওয়া ওই আসামি পুনর্বাসন প্যাকেজের আওতায় এককালীন 10,000 টাকা সহ সেলাই মেশিন পাচ্ছে। তবে সোমবারই একেবারে ভিন্ন চিত্র দেখা গেল ভারতের হরিয়ানা রাজ্যের গণধর্ষণ ও হত্যা মামলার 7 আসামির বেলায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের চিকিৎসা নিতে আসা বুদ্ধি প্রতিবন্ধী এক নেপালি নারীকে পালাক্রমে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় আদালত।
ভারতে 2013 সালের চেয়ে 2014 সালে নারী ও শিশু ধর্ষণ অপহরণের ঘটনা বেড়েছে 7%। এক পরিসংখ্যানে বলা হয়েছে দেশটিতে প্রতি 20 মিনিটে নির্যাতনের শিকার হন একজন নারী। জাহিদুর রহমান, সময় সংবাদ। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সাঙ্গিন শহর নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান জঙ্গিরা। দেশটির সরকারি বাহিনীর সঙ্গে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শহরটির বেশিরভাগ এলাকা এখন তালেবানের দখলে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে দেশটির পূর্বাঞ্চলে তালেবানের এক হামলায় নিহত হয়েছেন 6 মার্কিন সেনা। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সাঙ্গিনা শহরটির দখল নিতে গত কয়েকদিন ধরে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ চালিয়ে আসছিল তালেবান জঙ্গিরা। সেই সঙ্গে শহরটিতে অবস্থিত গভর্নরের কার্যালয় সহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদর দফতর এরই মধ্যে তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে গেছে বলেও সোমবার হেলমান্দের প্রাদেশিক গভর্নরের পক্ষ থেকে জানানো হয়। এর পরপরই মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে সাঙ্গিনার দখল প্রায় নিয়ে ফেলেছে তালেবান জঙ্গিরা। সেই সঙ্গে সেখানকার প্রধান প্রশাসনিক ভবনটিও এখন তাদের দখলে। যদিও হেলমান্দের গভর্নরের দাবি সাঙ্গিনা এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। সাঙ্গিনা তালেবানের দখলে চলে যাওয়ার খবর আমি প্রত্যাখ্যান করছি। সাঙ্গিনা ও এর পুলিশ বিভাগ এখনো আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে গভর্নর অস্বীকার করলেও তারই এক সহকারী জানান সাঙ্গিনার বেশিরভাগ এলাকাই দখল করে নিয়েছে তালেবান জঙ্গিরা। এদিকে সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালেবান জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন অন্তত 6 মার্কিন সেনা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় বাগরাম বিমান ঘাঁটির কাছে আফগান মার্কিন যৌথ সেনা টহল দলের ওপর এই হামলা চালানো হয়। হামলাকারী মোটরসাইকেল যোগে এসে সেনাদের লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায় বলেও জানায় কর্তৃপক্ষ। আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর চালানো এটি এবছরের সবচেয়ে বড় হামলা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। খেলার খবর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের থোক বরাদ্দ থেকে প্রত্যাশিত অর্থ পাওয়া গেলে তার একটি নির্দিষ্ট অংশ অনূর্ধ্ব 14 নারী দলের প্রশিক্ষণে ব্যয় করা হবে। সোমবার এমনটি জানিয়েছেন বাফুফের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়। এদিকে যত শিগগিরই সম্ভব এবছরের থোক বরাদ্দের টাকা ফেডারেশনগুলোকে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। চলতি বছরটা বাংলাদেশ ফুটবলের জন্য বেশ সাফল্যমণ্ডিতই। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ জয়ের পর এএফসি অনূর্ধ্ব 14 নারী ফুটবলের আঞ্চলিক লড়াইয়ের শিরোপাটাও এসেছে নিজেদের ঘরেই। অনুজদের এমন সাফল্যে উদ্বুদ্ধ হয়ে বাফুফেও চায় তাদের মান উন্নয়নে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে। কিন্তু ইচ্ছা থাকলেও ফেডারেশনের সকল প্রচেষ্টাই যেন মুখ থুবড়ে পড়ে আর্থিক প্রতিবন্ধকতার কাছে। বিষয়গুলো দেশের স্বার্থ সংশ্লিষ্ট হলেও এজন্য সরকারের নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। নামমাত্র যা ব্যবস্থা করা হয় তাও মেলে না যথাসময়ে। তারপরও বাফুফের দৃষ্টি চলতি অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের থোক বরাদ্দের দিকে, যা দিয়ে পরিকল্পনা আছে অনূর্ধ্ব 14 নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। টাকা আসলেই হবে না, ট্রেনিং করে টাকাটাকে খরচ করতে হবে। টাকাটা একবারও দেওয়া হচ্ছে না, সুতরাং স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। সুতরাং বেশ দিতে হলে কিন্তু সবাইকে কাজ অনেক পরিশ্রম করতে হবে এই টাকাটা খরচ করতে। প্রায় 1,40,00,000 টাকার মতো আমরা দিয়েছি। 2টা পুরুষ বাচ্চাদের আন্ডার 14 অ্যান্ড আন্ডার 16 আর মেয়েদের একটা ট্রেনিং প্রোগ্রাম হবে। ট্রেনিং এবং ডেভেলপমেন্ট খাতে এই বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ 20 কোটি টাকা, যা থেকে বাফুফের প্রত্যাশা 1,40,00,000। তবে কবে মিলবে এই অর্থ? প্রতিমন্ত্রীর এমন জবাব শুনে আশায় বুক বাঁধতেই পারে ফেডারেশন। ওটা আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি, অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে, সচিব মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। ওটা এখন শেষ পর্যায়ে আছে, খুব শীঘ্রই এটা হয়ে যাবে আশা করি। যদিও এই বরাদ্দ 16 ডিসেম্বরের আগে পাওয়ার কথা ছিল বাফুফের, কিন্তু এখনো কেন সেই ব্যবস্থা হচ্ছে না তার কোনো সদুত্তর মেলেনি এই ক্রীড়া অভিভাবকের কাছ থেকে। 2-4 দিনের মধ্যেই হয়ে যাবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। বড়দিনের ছুটির শুরুর আগে লিগের শেষ ম্যাচে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। হাই ভোল্টেজ ম্যাচে ম্যান সিটিকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান ধরে রাখল আর্সেনাল। এ জয়ের মধ্য দিয়ে টেবিলের শীর্ষ দল লিস্টার সিটির চেয়ে 2 পয়েন্ট পিছিয়ে আছে গানাররা। পয়েন্ট টেবিলে এগিয়ে যাবার লড়াইয়ে এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয় লিগের শক্তিশালী দুদল আর্সেনাল আর ম্যানচেস্টার। নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই সিটিজেনদের কোণঠাসা করে রাখার চেষ্টা করে আর্সেনাল। আক্রমণাত্মক হয়ে খেলার ফলে প্রথমে লিড পায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ম্যাচের 33 মিনিটে আর্সেনালের স্ট্রাইকার থিও ওয়ালকটের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পেল্লেগ্রিনির শিষ্যদের সুযোগ না দিয়ে বিরতিতে যাবার আগে আরেকটি গোল করে লিড দ্বিগুণ করে আর্সেনাল। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারী ম্যান সিটি। অবশেষে ম্যাচের শেষ দিকে 82 মিনিটে একটি গোল পরিশোধের সুযোগ পায় সিটিজেন মিডফিল্ডার ইয়া তুর।
তবে বাকি সময় আর কোনো গোল না হওয়ায় 2-1 গোলের জয়ের আনন্দে মেতে ওঠে আর্সেনাল। এই ম্যাচে হারের ফলে আর্সেনালের চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ স্মৃতিফলকে থাকলেও মুক্তিযোদ্ধার তালিকায় ওঠেনি আব্দুস সাত্তার ঠাকুরের নাম। যাচাই বাছাই কমিটির সুপারিশের পরও তালিকাভুক্ত হননি অনেকেই, ক্ষোভ হতাশা। নির্বাচনী প্রচারণার সময় পটুয়াখালীতে এক প্রার্থীর গাড়িতে বিরোধী পক্ষের হামলা, আহত অন্তত 20, বিভিন্ন এলাকায় জমজমাট প্রচারণা। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র গড়ে উঠেছে দোকানপাট, এগুলোর সুযোগে অপকর্মে জড়াচ্ছে অনেকেই, নজরদারির অভাবকে দুষছেন মানবাধিকার কর্মীরা। গেল 10 বছরে অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ফল চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের, রফতানির নতুন বাজার সৃষ্টিতে তৎপরতা চালাচ্ছে সরকার। এবং নির্মাণের 10 বছরের মধ্যে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের জেটি ঝুঁকিপূর্ণ, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 162 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।